অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা লাট্টু। ঘনাদা গম্ভীরভাবে বললেন, না, প্লেন নয়, লাট্টু। কোন সূত্রে আমাদের একেবারে থ করে দিয়ে ঘনাদা কথা বললেন সেইটা আগে তাহলে বলি। পুজোর সময় দার্জিলিং যাবার কথা হচ্ছিল। ট্রেনে যাওয়ার হাঙ্গামাও যত, সময়ও তত বেশি লাগে, তাই প্লেনেই যাবার ব্যবস্থা ঠিক করছিলাম। ট্রেনেই হোক আর প্লেনেই হোক, ঘনাদার পক্ষে একই কথা হওয়া উচিত, কারণ আসলে পরশময়ীপতি হয়ে তিনি আমাদের ঘাড়ে চড়েই যাবেন। ঘাড় অবশ্য আমরা সাত করেই পেতে দিয়েছি, বিদেশে তিনি সঙ্গে থাকলে একটু ভালো জমবে বলে। কিন্তু প্লেনের নাম শুনেই তিনি এমন বেঁকে দাঁড়াবেন কে জানত। গৌর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলে, প্লেনে যেতে আপনার আপত্তিটা কি? কোথায় এক রাত একবেলা টিকিয়ে টিকিয়ে যেতেন, তার বদলে ঘণ্টা দেড়েকেই সব ঝামেলা শেষ। ঘনাদার কিন্তু তবু ধনুক ভাঙাপন। প্লেনে তিনি কিছুতেই চড়বেন না। অনেকক্ষণ ধরে রাজি করাবার চেষ্টা করে আমরা শেষ পর্যন্ত চটেই গেলাম। শিবু তো বলেই ফেললে, ঘনাদার বোধহয় ভয় করে প্লেনে। ঘনাদা তার দিকে যে দৃষ্টিটা হানলেন তাতে শিবুর ভস্ম হয়ে যাওয়ার কথা, কিন্তু শিবুর বোধ হয় অ্যাসবেস্টাসের চামড়া। এই দৃষ্টির সামনেও বেশ অক্ষত থেকে সে আবার অম্লান বদনে জিজ্ঞাসা করলে, প্লেনে কখনো চড়েননি বুঝি ঘনাদা? শুধু চোখের দৃষ্টিতে অপমানের উত্তর দেওয়া যায় না, তাই ঘনাদা এবার মুখ খুললেন। যতখানি সম্ভব অবজ্ঞার সঙ্গে বললেন, প্লেনে চড়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? কি দুঃখে? এবার প্রচ্ছন্ন বিদ্রুপটা শিশিরের। এর উপর আবার একটু ফোড়ন দিয়ে গৌর বললে, অত ধীরে সুস্থে যাওয়া বোধহয় ঘনাদার পছন্দ না। ঘণ্টায় মাত্র 300-400 মাইলে কি ঘনাদার পোষায়? আহা, 300-400 কেন? জেট প্লেন তো রয়েছে, ঘণ্টায় শুনি 600 মাইলও ছাড়িয়ে যায়। ঘণ্টায় 600 মাইলের ওপর শুনেও ঘনাদার মুখে যে অবজ্ঞার হাসি ফুটে উঠল, তাইতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ঘনাদা যে জেট প্লেনে চড়েছেন তার বেগ বুঝি এর চেয়েও বেশি? ঘনাদা আমাদের স্তম্ভিত করে দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তা জেট প্লেন নয়। জেট প্লেন নয়? তাহলে অন্য কোনো প্লেন তো বটে। কয়েক সেকেন্ড আমাদের দিকে অনুকম্পা ভরে তাকিয়ে ঘনাদা বললেন, না, প্লেন নয়, লাট্টু। এই লাট্টু শুনেই বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আমাদের মুখে আর কথাই সরল না। ঘনাদাই এবার করুণা করে তার মন্তব্য পরিষ্কার করে বললেন, হ্যাঁ, লাট্টু, কিন্তু সে শুধু চেহারায়। তবে লেত্তি দিয়ে লোহার আলবাতা যে লাট্টু ছেলেবেলায় ঘুরিয়েছ, সে লাট্টু নয়। অনেকটা ছোটদের খেলার কলের লাট্টুর মতো, চ্যাপটা চাকতির মতো সেগুলো দেখতে। এ পর্যন্ত শুনেই আমরা তখন পরে কি আসছে বুঝে প্রস্তুত হয়ে বসে গেছি। আমাদের উপর একবার চোখ বুলিয়ে ঘনাদা শুরু করলেন, 4 বছর আগে জানুয়ারি মাসের এক দুপুরবেলা ইংল্যান্ড থেকে আমেরিকায় 30 জন যাত্রী নিয়ে যেতে যেতে একটি মাঝারি আকারের ডাকোটা বিমান আশ্চর্যভাবে যে নিখোঁজ হয়, এ খবর অনেকেরই হয়তো আর মনে নেই। এদেশে না হোক, ইংল্যান্ড ও আমেরিকায় এই নিয়ে তখন কিন্তু দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এ উত্তেজনা যদিও বেশি দিন থাকেনি। প্লেনের মালিকেরা ও মার্কিন সামরিক বিভাগ একটা কৈফিয়ত দিয়ে সকলকে ঠান্ডা করে দিয়ে দিলেন। কৈফিয়তটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। উড়োজাহাজটির নিখোঁজ হওয়া সত্যি একটু অদ্ভুত ধরনের। জল ঝড় নেই, প্লেনের যন্ত্রপাতির কোনো গোলমাল হয়নি, তবু একেবারে আমেরিকার কুলের কাছে এসে শূন্য আকাশে সকলের চোখের সামনে যেন উড়োজাহাজটা হাওয়ায় মিলিয়ে যায়। সকলের চোখের সামনে কথাটা একটু ঘুরিয়ে বলছি মাত্র। সত্যি সত্যি চর্মচক্ষে দেখলেও অন্তত 2টো অ্যারোড্রম ও একটি বোমারু বিমানের র্যাডার স্ক্রিন তখন সেই প্লেনটির সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। এই ঘটনার আধ মিনিট আগেও যাত্রীবাহী প্লেনটির সঠিক অবস্থান জানা গিয়েছে।
কানাডার পূর্ব দিকে সমুদ্রের একেবারে ধারে নোভা স্কোসিয়া। সেই নোভা স্কোসিয়ার লিভারপুলে নয় হ্যালিফ্যাক্সের উড়োজাহাজের ঘাঁটিতেই যে প্লেনটি নামতে যাচ্ছে সে কথাও তখন অজানা নয়। কিন্তু তারপরই লিভারপুল ও হ্যালিফ্যাক্স দুই জায়গার এরোড্রোমের র্যাডার স্ক্রিন হঠাৎ অদ্ভুতভাবে নীরব হয়ে গেছে। ইংল্যান্ড থেকে আমেরিকা যাবার প্লেন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে না নেমে নিরাপদ অবস্থাতেও কানাডার মাটিতে কেন নামতে যাচ্ছিল সেটা একটা রহস্য মনে হতে পারে। যে কাহিনী বলতে যাচ্ছি ওই রহস্যটুকু গোড়ায় না থাকলে তার সূত্রপাতই হতো না। ইংল্যান্ডের ক্রয়ডন এরোড্রোম থেকে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই রওনা হয়। কিন্তু কয়েক ঘন্টা পার হবার পরই প্লেনের বেতার যন্ত্রে একটি জরুরি আদেশ পায় ইংল্যান্ড থেকে। প্লেন যেন অবিলম্বে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়। আদেশের মর্ম না বুঝলেও প্লেনের পাইলটের তা পালন করা অবশ্য কর্তব্য। ইংল্যান্ডের দিকেই আবার প্লেনের মুখ তাই ঘোরানো হয়। কিন্তু এ ব্যাপারে বিস্মিত ও বিরক্ত হওয়া যাদের পক্ষে স্বাভাবিক, সেই যাত্রীরা খানিক বাদেই বুঝতে পারে যে কিছু দূর গিয়েই প্লেন আবার আমেরিকার দিকেই ফিরছে। ব্যাপারটা তাদের কাছে দুর্বোধ হলেও ইংল্যান্ডের সামরিক ও পুলিশ বিভাগের কর্তাদের কাছে তখন আর নয়। সৌভাগ্য কি দুর্ভাগ্যক্রমে জানি না, ক্রয়ডনের পুলিশ কর্তা মিস্টার ডোনাথের বাড়িতে সেই দিনই আমি অতিথি। মিস্টার ডোনাট এককালে নিউ গিনির পোর্ট মোরেসবি বন্দরে কাজ করতেন। সেখানে গত যুদ্ধের আগে একটি জাপানি গুপ্তচরদের চক্রান্ত ধরে দেওয়ার ব্যাপারে আমি তাকে সাহায্য করেছিলাম। মিস্টার ডোনাট সে ঋণের কথা ভোলেননি। যুদ্ধের পর ইংল্যান্ডে একরকম বেড়াতেই গেছি। কি করে জানি না, আমার খোঁজ পেয়ে ডোনাট সাদরে তার বাড়িতে আমার নিমন্ত্রণ করে পাঠান। সাদর নিমন্ত্রণ করলেও অতিথির সম্মান রাখা সেদিন তার ভাগ্যে নেই। খাবার টেবিলে বসে সবে স্যুপের প্লেট শেষ করেছি, এমন সময় পাশের ঘরে তার ফোন বেজে উঠল। কিন্তু ফোন সেরে ফিরে যখন এলেন তখন তার মুখ আষাঢ়ের মেঘের মতো গম্ভীর। কি করে আপনার কাছে যে ক্ষমা চাইব বুঝতে পারছি না মিস্টার দাস, কিন্তু আপনাকে একলা ফেলে এক্ষুনি আমার না গেলে নয়। মিস্টার ডোনাট যে অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েছেন তা তার গলার স্বরেই বোঝা গেল। তাকে আশ্বস্ত করে হেসে বললাম, আপনি বিন্দুমাত্র কুণ্ঠিত হবেন না। পুলিশের চাকরির মজাই যে এই, তা কি আমি জানি না? এখন ব্যাপারটা কি? খুন জখম নিশ্চয়ই। খুন জখম? মিস্টার ডোনাট একটু দুঃখের হাসি হেসে টুপিটা মাথায় দিয়ে বেরিয়ে যেতে যেতে বললেন, খুন জখম হলেই ভালো হতো। তাহলে অন্তত 1 সেকেন্ডের নোটিসে 3000 মাইল পাড়ি দিতে হতো না। আমার মাথাটি কথা শেষের এই ধাঁধায় গুলিয়ে দিয়ে মিস্টার ডোনাট বেরিয়ে গেলেন। খাওয়ায় তখন আমার আর রুচি নেই, তবু গৃহস্বামীর মান রাখতে যথাসাধ্য সেদিকে মন দিয়ে ব্যাপারটার অর্থ বোঝবার চেষ্টা করলাম। কিন্তু খানিক বাদেই অবাক হয়ে দেখি মিস্টার ডোনাট আবার ফিরে এসেছেন। ঘরে ঢুকে উত্তেজিতভাবে তিনি বললেন, আচ্ছা মিস্টার দাস, সেনর গ্যালিকো সম্বন্ধে আপনি কিছু জানেন? আমায় এমন সব জানতা মনে করছেন কেন? দুনিয়ার যে কোনো একটা নাম শুনলে কি আমি পরিচয় বলতে পারবো? মিস্টার ডোনাট একটু অধৈর্যের সঙ্গেই বললেন, রসিকতার সময় নেই মিস্টার দাস। 2-1 মুহূর্তের দেরিতে হয়তো সমস্ত ইউরোপের সর্বনাশ হয়ে যেতে পারে। সেনর গ্যালিকো সম্বন্ধে যা জানেন বলুন তাড়াতাড়ি। বুঝলাম ব্যাপারটা সত্যিই গুরুতর। সেনর গ্যালিকো সম্বন্ধে আপনি কি জানতে চান বুঝতে পারছি না। গ্যালিকো তার শতনামের একটি মাত্র, এটা নিশ্চয়ই জানেন। দুনিয়ায় আজ পর্যন্ত অত বড় গুপ্তচর যে জন্মায়নি তাও নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। হ্যাঁ, সে সব জানি, কিন্তু গত যুদ্ধের শেষ দিকে প্লেন থেকে সাবমেরিনে ব্রাজিলে পালাতে গিয়ে সে যে সাবমেরিন ডুবি হয়ে মারা যায় বলে খবর রটেছিল, তা সত্যি কিনা? সে কথা তো আমার চেয়ে আপনাদেরই ভালো জানবার কথা। কেন মিথ্যে কথা বাড়াচ্ছেন মিস্টার দাস? যদি কিছু জানেন তো তাড়াতাড়ি বলুন। বেশ, বলছি শুনুন। সেনর গ্যালিকো সাবমেরিন ডুবি হয়ে মারা যায়নি। নিজের মৃত্যুর খবর রটিয়ে সে এতদিন বেশ বহাল তবিয়তে
আর্জেন্টাইনে কাটিয়েছে বলেই আমি জানি। কিন্তু এত বড় জরুরি খবর যার কাছে জেনে নিচ্ছেন, ব্যাপারটা আসলে কি তার তো জানবার অধিকার নেই? খুব আছে, সব কথা যেটাই বলবো, আসুন। সে কি, আমি যাব কোথায়? কোথায় তা এখনো জানি না, কিন্তু আপনাকে আসতেই হবে আমার সঙ্গে মিস্টার দাস। সেনর গালিকো ছদ্মবেশ ভেদ করে তাকে চেনার মতো দ্বিতীয় কোনো লোক এখন আর আমাদের হাতের কাছে নেই। গাড়ি বাইরে তৈরিই ছিল। রাস্তার নিয়মকানুন হেলায় লণ্ডভণ্ড করে বিদ্যুৎ বেগে সে গাড়ি মিনিট কয়েকের মধ্যেই দেখলাম ক্রয়ডন এরোড্রোমে আমাদের পৌঁছে দিলে। সেখানে নেমে ব্রিটিশ সামরিক বিভাগের যে মহাশয় ব্যক্তিটিকে দেখা গেল, ব্যাপারটা অত্যন্ত গুরুতর না হলে তিনি সশরীরে সেখানে হাজির থাকতেন না। আমাকে দেখে মিস্টার ডোনাটকে কাছে ডেকে তিনি নিচু গলায় কি জেনে নিলেন। তারপর এগিয়ে এসে আমার সঙ্গে করমর্দন করে বললেন, আমাদের যে সাহায্য করতে এসেছেন তার জন্য সমস্ত ইউরোপ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। হঠাৎ শিবুর কাশিতে ঘনাদার কথায় ছেদ পড়ল। শিবুর কাশির ধরনটা সত্যি বড় বেয়ারা। হাসি চাপতে গিয়ে কাশি বলে যদি কেউ তাকে সন্দেহ করে, তাকে খুব দোষ দেওয়া যায় না। কাশি শুনেই ঘনাদার মুখের চেহারা যা হলো, তাতে মাঝ নদীতে ভরাডুবি হবার ভয়ে আমরা সবাই শিবুর ওপর একেবারে মারমুখো হয়ে উঠলাম। ঘাস মারার সময় পেলি না? গৌর ধমকে উঠল। অত যদি কাশি তো বাসক সিরাপ খেলেই হয়। শিশির মন্তব্য করলে রূঢ়ভাবে, কাশি পায় তো বাইরে গিয়ে বসো। আমিও বকুনি দিতে ছাড়লাম না। বলা বাহুল্য, শিবুর কাশি তৎক্ষণাৎ থেমে গেল এবং ঘনাদা শান্ত হয়ে আবার শুরু করলেন। হেসে তখন বললাম, ইউরোপের কৃতজ্ঞতায় আমার কোনো লোভ নেই। গ্যালিকোর কাছে আমার একটা পুরনো দেনা আছে শোধ দেবার, আমি সেই আশাতেই আছি। কিছু দূরে যে বিরাট অদ্ভুত চেহারাটার প্লেন দাঁড়িয়েছিল, সেই দিকেই এবার সবাই অগ্রসর হলাম। প্লেনের কাছে এসে দ্বিধা ভরে দাঁড়িয়ে পড়ে সামরিক বিভাগের বড় কর্তা আমায় বললেন, একটা বিপদের কথা কিন্তু আপনাকে আগে বোধহয় জানিয়ে দেওয়া দরকার মিস্টার দাস। মিস্টার ডোনাট তার দেশের জন্য কর্তব্যের ডাকে যাচ্ছেন, কিন্তু আপনি এসেছেন স্বেচ্ছার সাহায্য করতে। যে প্ল্যানে আপনাদের পাঠাচ্ছি তার কথায় বাধা দিয়ে হেসে বললাম, সেটা কয়েকদিন আগে টেমসের খাঁড়ির উপর যে জেট প্লেন ফেটে গিয়ে মিস্টার জফ্রে ডে হ্যাভিল্যান্ড প্রাণ হারান, তারই যমজ বলা যায়। আমি দেখেই তো চিনেছি, সুতরাং আপনার সংকুচিত হবার কিছু নেই। সামরিক বড়কর্তা নির্বাক বিস্ময়টুকু উপভোগ করেই প্লেনের ভিতরে গিয়ে উঠলাম। শব্দের চেয়ে যা আগে ছোটে, সেই সুপারসনিক জেট বম্বারে উল্কা বেগে অতলান্তিক সাগরের ওপর দিয়ে উড়ে যেতে যেতে ডোনাটের কাছে সমস্ত ব্যাপারটাই ভালো করে জেনে নিলাম। ব্যাপারটা সংক্ষেপে এই, কিছুদিন থেকেই ইংল্যান্ডের কর্তা ব্যক্তিরা সন্দেহ করছিলেন যে অত্যন্ত চতুর কোনো গুপ্তচরের কারসাজিতে সামরিক বিভাগের অত্যন্ত গোপন সব সংবাদ কিভাবে যেন অদৃশ্য ছিদ্রপথে বার হয়ে যাচ্ছে। ঠিক আগের দিনই সে সন্দেহ যে মিথ্যা নয় তার নির্ভুল প্রমাণ পাওয়া যায়। দেশরক্ষা বিভাগের একজন বড় কর্তার সুরক্ষিত সিন্দুক থেকে অত্যন্ত মূল্যবান একতারা কাগজ আশ্চর্যভাবে উধাও হয়ে গেছে। ফাইলটি তার আগের দিনই সে সিন্দুকে রাখা হয়। এ ফাইলে এমন কিছু আছে, শত্রুপক্ষ যা জানতে পারলে শুধু ইংল্যান্ড নয়, ইউরোপেরও সর্বনাশ হয়ে যাবে। খবরের কাগজে এসব কথা জানানো যায় না। পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাই গোপনে যা করবার সবই করছে। ফাইল কিভাবে চুরি গেছে তারা এখনো বুঝতে পারেনি, কিন্তু ফাইলের সঙ্গে দেশরক্ষা বিভাগের অফিস থেকে নগণ্য যে একজন চাকর উধাও হয়ে গেছে, তার খোঁজ করতে গিয়ে কেঁচো খুঁড়তে গোখরোর সন্ধান পেয়েছে তারা। চুরির অপরূপ কৌশল দেখে তাদের ধারণা হয়েছে যে বিশ্ববিখ্যাত গুপ্তচর সেনর গ্যালিকোরই কাজ এটা। কিন্তু সেনর গ্যালিকো বছর 4 হলেও মারা গেছে বলেই সবাই জানে। তার সত্ত্বেও এ মূল্যবান কাগজপত্র যেসব পথে ইংল্যান্ড থেকে বেরিয়ে যেতে পারে, তার সবগুলির উপরই গোয়েন্দা বিভাগ কড়া নজর রেখেছে।
যে প্লেনটি ক্রয়ডন থেকে আমেরিকায় রওনা হয় তার যাত্রীদের মধ্যেও একজন গোয়েন্দাকে সেজন্য রাখা হয়। প্লেনটি ছাড়বার সময় তার সমস্ত যাত্রীর পরিচয়ই অবশ্য ভালো করে খুঁটিয়ে দেখা হয়। তাদের কারোর পরিচয়ে কোনো পুঁত পাওয়া যায়নি। তা সত্ত্বেও প্লেনটি ছেড়ে যাবার পরই গোয়েন্দা পুলিশ এমন একটা সূত্র পায় যাতে মনে হয় ওই প্লেনেই গুপ্তচর তার চুরির মাল নিয়ে পালিয়েছে। তৎক্ষণাৎ বেতার টেলিগ্রামে প্লেনটিকে তাই ফিরে আসবার আদেশ দেওয়া হয়। প্লেনটি ফিরেও আসছিল, কিন্তু হঠাৎ মাঝপথে কী যে হয় কিছু বোঝা যায় না। প্লেনটি ইংল্যান্ডের দিকে না এসে আবার ওপারের দিকেই যাত্রা করে। এ সময় আমেরিকা ও কানাডার পূর্ব উপকূলের সমস্ত এরোড্রম ও সামরিক ঘাঁটিকেই তখন সতর্ক করে দেওয়া হয়েছে প্লেনটির অপেক্ষায় সতর্ক থাকবার জন্য। গুপ্তচর যদি সেনর গ্যালিকোই হয় তাহলে অবশ্য তার মতো ধরিবাজ না বার করতে পারে এমন ফন্দি নেই। বিরাট আমেরিকার পূর্ব উপকূলে যে কোনো জায়গায় নেমে এসে সরে পড়তে পারে। তাই আমেরিকার যেখানে যত ঘাঁটি আছে তারা তো র্যাডার স্ক্রিনে আকাশের সমস্ত দিকের উপর কড়া নজর রাখছেই। আমাদের এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক বম্বারও পেছনে ছুটছে তাকে ধরবার জন্য। যাত্রীবাহী প্লেনটি কয়েক ঘন্টা সুবিধা পেয়েছে সত্য, কিন্তু তার দৌড় ঘন্টায় বড় জোর 350 মাইল, আর আমাদের জেট বম্বার যেভাবে দূরত্বকে গিলে খায় তাতে কয়েক ঘন্টার তফাৎ তার কাছে কিছুই নয়। কথাটা যে কতখানি সত্য কয়েক ঘন্টার মধ্যেই তার প্রমাণ পাওয়া গেল। আমাদের র্যাডার অপারেটর হঠাৎ উত্তেজিত হয়ে জানালে যে তার র্যাডার স্ক্রিনে একটি উড়োজাহাজের সন্ধান সে পেয়েছে। আমরা যাকে শিকার করতে যাচ্ছি সেই যাত্রীবাহী প্লেনটি বলেই মনে হয়। আমাদের বম্বারের বেগ 500 থেকে 600 মাইল বাড়িয়ে দেওয়া হলো। আমরা আমেরিকার উপকূলের কাছে এসে পড়েছি। আর খানিক বাদে শুধু র্যাডার স্ক্রিনে নয়, প্লেনটিকে চোখেই বোধহয় দেখা যাবে। মিস্টার ডোনাট ও আমি তখন র্যাডার যন্ত্রের পাশে দাঁড়িয়ে তার স্ক্রিনের দিকে উদুরীভ হয়ে চেয়ে আছি। মিস্টার ডোনাট বুঝি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে সামনের কাঁচের ভেতর দিয়ে বাহিরের দিকে চেয়েছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, ওটা আবার কি? চমকে মুখ তুলে সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে একেবারে হতভম্ব হয়ে গেলাম। উইন্ডশিল্ডের কাঁচের ভেতর দিয়ে সামনের সমস্ত আকাশটাই দেখা যায়। সেই আকাশপটার এক প্রান্ত থেকে একটি অদ্ভুত আকারের জিনিস প্রায় বিদ্যুৎ গতিতে আমাদের সামনে দিয়ে দেখতে দেখতে পার হয়ে গেল। আমরা যা খালি চোখে দেখছি র্যাডার অপারেটরও তার পর্দায় তার আভাস পেয়েছে। তখন অবাক হয়ে জিজ্ঞেস করলে, এটা আবার কি? কোনো বিরাট উল্কা নাকি? উল্কা যে হতেই পারে না তা তখন ভালোভাবেই বুঝেছি, কিন্তু সুপারসনিক জেট বম্বারকে দ্রুত গতির পাল্লায় যা গরুর গাড়ির মতো পিছনে ফেলে যেতে পারে সে আকাশযান যে কী ও কাদের হতে পারে ভেবে কোনো হদিশ পেলাম না। কিন্তু যত অদ্ভুত ব্যাপারই হোক, আমরা যে উদ্দেশ্যে চলেছি তাছাড়া অন্য কিছুতেই আমাদের মন দেওয়া তখন উচিত নয়। কিন্তু হঠাৎ সেদিকেও যে আশ্চর্যভাবে বাঁধা পাবো কে জানত। র্যাডার স্ক্রিন থেকে বুঝতে পারছিলাম আমাদের সামনের প্লেনটি আর বেশি দূরে নেই। বড়জোর 20-25 মিনিটের মধ্যেই তাকে আমরা ধরে ফেলব। কিন্তু হঠাৎ আমাদের স্তম্ভিত করে র্যাডার স্ক্রিনটা যেন ঝাপসা হয়ে গেল। যন্ত্রপাতির কোনো গোলযোগ মনে করে অপারেটর সব কিছু প্রাণপণে পরীক্ষা করে দেখলে, কিন্তু সেখানে কোনো ত্রুটিই পাওয়া গেল না। কয়েক সেকেন্ড বাদে যেভাবে ঝাপসা হয়ে গিয়েছিল সেইভাবেই পর্দাবার পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু চতুর্দিকে র্যাডার তরঙ্গ পাঠিয়ে খোঁজ করেও প্লেনটির আর কোনো পাত্তা পাওয়া গেল না। হঠাৎ প্লেনটি যেন শূন্য আকাশে হাওয়ার মতো মিলিয়ে গেছে। এই ব্যাপার নিয়ে কাগজে কিছুদিন শোরগোলের পরই সামরিক বিবৃতিতে সব যে ঠান্ডা হয়ে যায় তা আগেই বলেছি। সামরিক বিবৃতিতে বলা হয় যে প্লেনটি সমুদ্রের উপরই ভেঙে পড়ে ডুবে গিয়েছিল। র্যাডার স্ক্রিন ঝাপসা হয়ে যাওয়ার ব্যাপারটা একেবারে অস্বীকার করা হয়, কিন্তু আসল কথা যে তা নয় তা বলাই বাহুল্য। সাধারণে জানতে পারলে আতঙ্কগ্রস্ত হয়,
সেই জন্য ওরকম মিথ্যে খবর দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ লোককে আশ্বস্ত করলেও দেশের ওপরওয়ালারা তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠেছেন। ইতিপূর্বে নানা দিকে, বিশেষ করে আমেরিকার বহু জায়গা থেকে রহস্যজনক ওই রকম আকাশযানের সংবাদ বহুবার পাওয়া গিয়েছে। দর্শকদের চোখের ভুল ও বাজে লোকের আজগুবি কল্পনা বলে উড়িয়ে দিয়েও সাধারণের গুজব বন্ধ করা যায়নি। এবার সামরিক কর্তারা নিজেরাও মনে মনে স্বীকার করতে বাধ্য হলেন, সাধারণের গুজবের মধ্যে কিছু সত্য অবশ্যই আছে। বাইরে উচ্চবাচ্য করলেও গোপনে গোপনে এ বিষয়ে ব্যাকুলভাবে তারা অনুসন্ধান চালাতে লাগলেন। সে অনুসন্ধানের কোনো ফলই কিন্তু পাওয়া গেল না, এবং ব্যাপারটার কোনো হদিশ না পেয়ে ক্রমশ দিশেহারা হয়ে পড়লেন তারা। আজ পর্যন্ত দিশেহারা হয়েই তাদের থাকতে হতো যদি নিউ ইয়র্কের বাজারে মিঙ্ক, সেবল আর মাইন প্রভৃতি বিরল পশুদমের দাম হঠাৎ অসম্ভব চড়ে না যেত। যাত্রী প্লেনটির খোঁজ না পেয়ে আমরা তখন জেট বম্বারে আমেরিকাতেই নেমে নিউ ইয়র্কের এক হোটেলে আছি। দিন 2 বাদে বিলেতেই আবার আমাদের ফিরে যাওয়ার কথা। মিস্টার ডোনাট আমার সঙ্গে একই ঘরে ছিলেন। সেদিন সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে তিনি কাগজটা ফেলে দিয়ে বললেন, এমন হুজুগের জাত দুনিয়ায় নেই। ইংরেজরা মনে মনে মার্কিনদের উপর একটু চটা জেনে হেসে জিজ্ঞাসা করলাম, মার্কিনদের আবার নতুন কি হুজুগ দেখলেন? কাগজটা তুলে আমার হাতে দিয়ে ডোনাট বললেন, দেখুন না, এত বড় বড় কাণ্ড দুনিয়ায় চলছে, তার জায়গায় কোথাও ল্যাব্রাডরে পশুলম দুষ্প্রাপ্য হয়েছে তাই নিয়ে কাগজে হইচই লাগিয়ে দিয়েছে। আবার কোন এস্কিমো শিকারী কি আজগুবি গল্প বানিয়ে বলেছে তাও সবিস্তারে ছাপা হয়েছে। কাগজটা পড়ে দেখলাম ডোনাট ঠিকই বলেছে। সেবল, মিঙ্ক প্রভৃতি যেসব পশুলোম পৃথিবীর সেরা ধনীদের অত্যন্ত আদরের জিনিস, সেসব মেরু প্রদেশ, বিশেষ করে ল্যাবরেটরির উত্তর অঞ্চল থেকেই আমেরিকাতে আসে। যারা ফাঁদ পেতে তুষার অঞ্চলের এসব প্রাণী ধরে তাদের বলে ট্র্যাপার। এবছর ট্র্যাপাররা তাদের শিকারের জায়গায় একটি প্রাণীর লেজও দেখতে পায়নি। নানুক নামে সেখানকার একজন বুড়ো ট্র্যাপার নাকি এস্কিমোদের কাছে এই বিষয়টা আজগুবি গল্পও শুনে এসছে। গল্পটা এই যে ল্যাব্রাডরে এককালে যে দেবতাদের ভয়ে কোনো সাদা মানুষ পা দিতে সাহস করতো না, তারা নাকি ফিরে আসছেন। পশু পাখিরা তাই ল্যাব্রাডর ছেড়ে পালাচ্ছে, এরপর মানুষকেও পালাতে হবে। এই গল্পের সঙ্গে পাশে আর একটা খবর পড়ে আমি উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে বললাম, মিস্টার ডোনাট, তৈরি হয়ে নাও, এক্ষুনি আমাদের ল্যাবরেটরি যেতে হবে। তুমি কি পাগল হলে নাকি? পরশু আমাদের বিলেতে যেতে হবে, এখন ল্যাবরেটরি যাব কি? হ্যাঁ, ল্যাবরেটরি আমাদের যেতে হবে। বোম্বের নিজেদের ফিরে যাবার তারা যাক। সেনর গ্যালিকো আর যাত্রী প্লেনের রহস্য যদি ভেদ করতে চাও তো আমার সঙ্গে চলো। কিন্তু যাব কিসে? ল্যাবরেটর তো আর বোস্টন শিকাগো নয় যে ট্রেনে চাপে বসলেই হলো। যাব প্লেন ভাড়া করে, তুমি তৈরি হও। প্লেন ভাড়া করে সেই দিনই ল্যাব্রাডরের ব্যাটল হারবারে গিয়ে নামলাম। সেখান থেকে বিশেষ ধরনের তৈরি কতটা শালতির মতো লম্বা মোটরবোট ভাড়া করে হ্যামিল্টন নদী দিয়ে চললাম ডাইক লেকের দিকে। ডাইক হ্রদে পৌঁছবার আগে লবস্টিক হ্রদের কাছেই বিরাট হ্যামিল্টন জলপ্রপাত। সেখানে পৌঁছে মোটরবোট ছেড়ে হাঁটা পথে রওনা হলাম একজন পথপ্রদর্শক নিয়ে। সে পথপ্রদর্শক আর কেউ নয়, নিউ ইয়র্কের কাগজে যার গল্প বেরিয়েছিল সেই এস্কিমো ট্র্যাপার নানুক। ব্যাটেল হারবারে নেমেই ফার অর্থাৎ পশুলুমের ব্যবসাদারদের কাছে নানুকের খোঁজ করে জেনেছিলাম হ্যামিল্টন জলপ্রপাতের কাছে ট্র্যাপারদের প্রথম যে চটি আছে সেখানেই তাকে পাওয়া যাবে। ব্যবসা মন্দা হওয়ার দরুন সে আজকাল সেই চটিতেই 5 ফরমাস খেটে দিন কাটায়। আমরা ডাইক লেকেরও উত্তরে যেতে চাই শুনে প্রথমে নানুক আমাদের পথ দেখাতে রাজি হয়নি। ভালো রকম বকশিসের লোভ দেখিয়ে শেষ পর্যন্ত তাকে রাজি করাই, কিন্তু রাজি হয়েও তার বিস্ময় কিন্তু সে চেপে রাখতে পারেনি।
ডাইগ্লেগের উত্তরে কোনো জানোয়ার পর্যন্ত আজকাল পাওয়া যায় না। সেখানে কি সুখে আমরা যেতে চাই? তার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলাম, হঠাৎ ও অঞ্চলে এমন দুর্দশা হওয়ার কারণ কি? নানুক এমনিতেই কম কথা বলে। এ প্রশ্নের উত্তরে অত্যন্ত গম্ভীর হয়ে বলেছিল, গেলেই জানতে পারা যাবে। জানতে সত্যি শেষ পর্যন্ত পারা গেল, কিন্তু যা জানলাম তা সত্য না স্বপ্ন এখনো মাঝে মাঝে সন্দেহ হয়। 5 দিন হাঁটা পথে চলবার পর আমরা সেদিন এ অঞ্চলের শেষ একটি চটিতে রাত্রের মতো আশ্রয় নিয়েছি। চটিটি অবশ্য পরিত্যক্ত। পশুলোম দুষ্প্রাপ্য হওয়ার সঙ্গে সঙ্গে চটি যারা চালায় তারা নিরুপায় হয়ে চলে গিয়েছে। শুধু জংলা গাছের তৈরি তাদের আস্তানাটা পড়ে আছে। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাব এমন সময় নানুক এসে খবর দিলে জঙ্গলের পথে কে একজন লোক আমাদের এই চটির দিকেই আসছে। পশু পক্ষী পর্যন্ত সেখানে নেই। এই শ্মশান রাজ্যে কোন লোক এদিকে আসতে পারে? মিস্টার ডোনাট অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই অন্ধকারা লোক আসছে তুমি দেখলা কি করে? দেখিনি, শুনতে পাচ্ছি। যদিও কান পেতে কিন্তু কিছুই আমরা শুনতে পেলাম না। মিস্টার ডোনাট বিরক্ত হয়ে নানুকে কুনি দিতে যাচ্ছিলেন। তাকে বাধা দিয়ে বুঝিয়ে বললাম, আমাদের কাছে যেমন ছাপানো বই, নানুকের কাছে তেমনই জঙ্গল। সেখানে সামান্য ঝরা পাতা দেখে বা অস্ফুট শব্দ শুনে যা বুঝতে পারে আমাদের পক্ষে অসাধ্য। তবে নানুকের কথা যে সত্যি খানিক বাদেই তার প্রমাণ পাওয়া গেল। বাইরের পদশব্দ এবার আমরাও শুনতে পেলাম, কিন্তু কেই লোক, বন্ধু না শত্রু? এ অঞ্চলের অ্যালগনকুইন জাতির রেড ইন্ডিয়ানরা শ্বেতাঙ্গদের অত্যাচারে আজকাল কখনো কখনো অত্যন্ত হিংস্র হয়ে ওঠে। সুবিধে পেলে নির্জন জায়গায় তারা যে খুন জখম করতে দ্বিধা করে না তার যথেষ্ট নজির আছে। পিস্তলটা বার করে তাই কোলের উপর রাখলাম, কিন্তু পিস্তলের কোনো প্রয়োজন হলো না। ক্লান্ত পদে প্রায় টলতে টলতে যে লোকটি কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকল তাকে দেখে মিস্টার ডোনাট ও আমি দুজনেই অবাক। মিস্টার ডোনাট উঠেই তাকে ধরে ফেলে বললেন, একই কর্নেল মিশেল, আপনি এখানে কোথা থেকে? আমিও উঠে দাঁড়িয়ে লোকটাকে ধরেছিলাম। তাকে আমাদের বিছানার উপর বসিয়ে দিয়ে মিস্টার ডোনাটের দিকে অবাক হয়ে ফিরে জিজ্ঞাসা করলাম, কর্নেল মিশেল কাকে বলছেন? বাহ, এই তো আমাদের সামরিক বিভাগের গোয়েন্দা কর্নেল মিশেল। যাত্রী প্লেনে ইনি তো পাহারা দেবার জন্য ছিলেন। তাই নাকি? আমি কিন্তু এর আর একটা নাম জানি। আর একটা নাম? হ্যাঁ, সে নাম হলো সেনর গ্যালিকো। আপনাকে ফাঁকি দেওয়া অসম্ভব, মিস্টার দাস। ক্লান্তভাবে একটু হেসে গ্যালিকো তার জামার ভেতরের পকেট থেকে একটি কাগজের প্যাকেট বার করে আমার হাতে দিয়ে বললে, যার জন্য এত দূর ধাওয়া করেছেন, এই নিন সেই ফাইল। এতে আর আমার দরকার নেই, গুপ্তচরগিরি আমার শেষ। তোমাকে আমি চিনি গ্যালিকো, তুমি কি ভেবেছ সামান্য একটু অভিনয় করে আমায় ফাঁকি দেবে? এ ফাইল যে তুমি নকল করে রাখোনি তার প্রমাণ কি? প্রমাণ? হ্যাঁ, বিপদ যতই থাক, এখনো আমার সঙ্গে গেলে বোধ হয় তার প্রমাণ দিতে পারবো। তখন আশা করি বুঝবেন যে পরস্পরের তুচ্ছ কথায় এতমেয় কষ্টের গোপন কৌশল জানবার জন্য আর জাতিতে জাতিতে আমাদের কাড়াকাড়ি মারামারির কোনো দরকার নেই। এখন শুধু আমায় একটু বিশ্রাম করতে দিন। কাল সকালে আমি আপনাদের প্রমাণ দিতে নিয়ে যাব। সত্যি পরের দিন একটু সুস্থ হয়ে গ্যালিকো নানুক বাদে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে ডাইক-হ্রদের উত্তর দিকে রওনা হলো। সেদিকে যত এগিয়ে যাই ততই অবাক হয়ে যেতে হয়। ল্যাব্রাডর অত্যন্ত ঠান্ডা, মেরু প্রবাহ ঘেঁষা দেশ হলেও বন্ধা তুষার প্রান্তর নয়। বুর্চ, দেবদারু ইত্যাদি জাতের গাছ ও নানা লতাগুল্ম সেখানকার অধিকাংশ পাহাড়ি উপত্যকা ছেয়ে আছে, কিন্তু এদিকে সমস্ত গাছপালা
কি এক অভিশাপে যেন বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। জন্তু জানোয়ার অনেক আগে থেকেই বিরল হয়ে আসছিল। এদিকে অগ্রসর হওয়ার পর একটা পাখির ডাকও সারাদিনে শোনা গেল না। দুদিন এইভাবে এগিয়ে আমরা যে অনুচ্চ পাহাড়ের ধারে গিয়ে পৌঁছলাম, তার মাথা ডিঙিয়ে গেলেই পশ্চিমে ডাইক-হ্রদ ও তার চারিধারে উপত্যকা পাওয়া যাবে। সেদিন সন্ধ্যা হয়ে গেছিল বলে এপারেই রাতটা কাটিয়ে পরদিন সকালে পাহাড়ের মাথা ডিঙিয়ে গিয়ে যা দেখলাম, তাতে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। ডাইক-হ্রদের চারিধারটা যেন একটা বিরাট ভাগাড়, গরু মহিষের নয়, এরোপ্লেনের। এত ভাঙা এরোপ্লেন এখানে কি করে জড়ো হলো? গ্যালিকোই আমাদের মনের কথা অনুমান করে এবার সেই ভয়ঙ্কর রহস্য আমাদের বুঝিয়ে দিলে। একরকম চোখের ওপর ঘটেছে বলে আমাদের প্ল্যানের অন্তর্ধানের ব্যাপারটাতেই তোমাদের টনক নড়েছে। কিন্তু তার আগে গত 3 বছর ধরে যেসব এরোপ্লেন নিখোঁজ হয়েছে, কোনো দুর্ঘটনায় তার কারণ হবে বলে লোকে অনুমান করে, কিন্তু অধিকাংশই তার দুর্ঘটনা নয়। কিন্তু এখানে এসব প্ল্যান এলো কি করে? যেমন করে আমাদের প্ল্যান এসে পড়েছিল, বলে গ্যালিকো সমস্ত বিবরণী এবার দিলে। আসল কর্নেল মিশেলকে তার ঘরেই বন্দি করে কর্নেল মিশেল সাজে আমি গোপনীয় কাগজ নিয়ে প্লেনে এসে উঠি। ক্রয়ডন থেকে যখন প্লেন ফেরাবার হুকুম আসে, তখন বিপদ বুঝে বম্বারের কন্ট্রোল রুমে গিয়ে কথা বলতে বলতে কৌশলে রেডিও অপারেটরকে বিষাক্ত সূঁচ ফুটিয়ে অজ্ঞান করে ফেলি। পাইলট আর অপারেটর ছাড়া সে কামরায় কেউ থাকে না। পাইলট তার নিজের কাজেই তন্ময়। ব্যাপারটাকে স্বাভাবিক অসুস্থতা বলে সে মনে করে। যেহেতু নেহাত বাধ্য হয়ে আমি তখন অপারেটরের কাজে হাতে নিই এবং খানিক বাদেই পাইলটকে খবর জানাই যে ক্রয়ডন থেকে ভুল করে প্রথম হুকুম পাঠানো হয়েছিল। এখন ভুল সংশোধন করে তারা আমাদের আবার আমেরিকাতেই যেতে বলেছে। পাইলটের সরল বিশ্বাসে তাই করে। আমেরিকার কাছে প্রায় যখন পৌঁছে গেছি, তখন কোনো অদৃশ্য টানে আমাদের প্লেন অসম্ভব বেগে আরও উঁচুতে উঠে যায়। ওই অসম্ভব বেগ আর আকাশের ওপরের স্তরের হাওয়ার অভাব আর ঠান্ডায় সবাই প্রায় জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখি এরোপ্লেনের ভাগাড়ে পড়ে আছি। আর যাত্রীরা সব কোথায়? জানি না, হয়তো কোথাও চালান হয়ে গেছে। নিজে যা কিভাবে তাদের নজর এড়িয়ে বেঁচে গেছি তাও বলতে পারি না। তবে বেঁচে গেছি বলা ভুল, কারণ তারা... গ্যালিকোর অবান্তর কথায় বাধা দিয়ে বললাম, তারা বলছো কাদের? আর এখানে সব প্লেন এনে ফেলার মানেই বা কি? তারা কারা জানি না, চোখে অন্তত তাদের দেখিনি। দেখা যায় না বলেই আমার ধারণা। কিন্তু এখানে সব প্লেন এনে ফেলার মানে তো অতি সহজ। কি মানে? গ্যালিকো অত্যন্ত দুঃখের হাসি হেসে বললে, কোনো অজানা জঙ্গলের দেশে আমাদের কোনো বৈজ্ঞানিক অভিযান পাঠালে প্রথমে কি করা হয়? ভালো দেখে একটা থাকবার জায়গা বেছে তার চারিধার পর্যন্ত পরিষ্কার করে যত দূর সম্ভব ওষুধ ছড়িয়ে বিষাক্ত পোকামাকড় ও জন্তু জানোয়ার মারবার ব্যবস্থা করা হয়। ল্যাবরেটরির এই অঞ্চলে যে গাছপালা পশু পক্ষী আর নেই, তার কারণ এদের এমন কোনো ওষুধ বা রশ্মি আছে যা আমাদের বিজ্ঞানের কল্পনার অতীত। নিজেদের থাকবার জায়গা নিরাপদ করে আমাদের বৈজ্ঞানিকেরা তারপর কি করে? জঙ্গল থেকে যা কিছু দরকারি মনে হয়, জ্যান্ত বা মরা, সংগ্রহ করে আনে পরীক্ষা করবার জন্য। এরাও তাই করছে। এদের কাছে পৃথিবী একটা অজানা জঙ্গল মাত্র। কিন্তু এরা কিরকম জীব এবং কোথা থেকে এসেছে তার কিছু আভাস পেয়েছো? না, তা কিছুই পাইনি। তবে যাতে এসেছে তার একটা বোধহয় এখনো দেখাতে পারি, বলে গ্যালিকো এবার হ্রদের কাছে আমাদের নিয়ে গেল। সবিস্ময়ে দেখলাম সেখানে ডাইক হ্রদের জলের ওপরে যে জিনিসটি ভাসছে তাকে একমাত্র ছেলেদের খেলবার চাকতির লাট্টুর সঙ্গে তুলনা করা যায়।
আকারে কিন্তু তা ছোটোখাটো একটা জাহাজের মতো বিরাট। গ্যালিকো সেটা দেখিয়ে বললে, আমার ধারণা গত বছর ধরে এরা এখানে আসছে, এসে কদিন তাদের বৈজ্ঞানিক পরীক্ষার মাল মশলা সংগ্রহ করে নিয়েই আবার চলে যায়। এবার যাওয়ার সময় কেন এটি ফেলে গেছে বলতে পারি না। হ্রদের ধারেই অনেক বড় বড় গাছ কাটা পড়েছিল। গ্যালিকোর কথা শেষ হবার আগেই আমি তার একটা হ্রদের জলে ভাসিয়ে তার উপর ঘোড়ার মতো করে চেপে বসলাম। ওটা কি করছো কি? যা করছি তোমরাও তাই করো। ও যন্ত্রযানের ভেতর কি আছে দেখতে হবে। এক মুহূর্ত দ্বিধা করলেও গ্যালিকো ডোনাট তারপরেই আমার মতো দুটি কাঠের গুঁড়ি নিয়ে ভেসে পড়ল। সেইভাবে হাত দিয়ে জল কেটে কেটে সেই বিরাট যন্ত্রযানটার কাছে গিয়ে অনেক কষ্টে পোর্টহোলের মতো একটা বড় ফোঁকর খুঁজে পেয়ে কোনো রকমে ভেতরে ঢুকলাম। ভেতরে তো ঢুকলাম, কিন্তু এ যন্ত্রযানের রহস্য তো কিছুই বোঝা যায় না। চারিদিকে শুধু উজ্জ্বল রূপলি একরকম ধাতুর দেওয়াল দেওয়া করিডোর এদিক ওদিক চলে গেছে। এ যন্ত্রযান যাদের, তারা থাকে কোথায়, খায় কি, যন্ত্রযান চালাই বা কী করে? কি করে না হোক, কোথা থেকে চালায় খানিক বাদেই বুঝতে পারলাম মনে হলো। যন্ত্রযানের ঠিক মাঝামাঝি আগাগোড়া ঝাপসা কাঁচে ঢাকা একটা ঘর, তার মাঝখানে একটা প্রকাণ্ড নিচু টেবিলের ওপর অসংখ্য নানা রঙের বোতাম যেন আটা আছে। আমি সেই বোতামগুলো এলোপাথারি টিপতে শুরু করতে ডোনাট হাঁ করে উঠল। ওকে করছো, কিসা কি হয়ে যায় এটা হয়তো চলতে শুরু করবে। আমি তো তাই চাই। এ যন্ত্রযান যদি সভ্য জগতে নিয়ে যেতে পারি এবং সেখানে গিয়ে ভেঙে পড়েও মরি, তবু এর ভাঙা টুকরো থেকে আমাদের বৈজ্ঞানিকেরা হয়তো তাদের অজানা বিদ্যা শিখতে পারবে। কথা বলতে বলতে বোতাম টিপে যাচ্ছিলাম। হঠাৎ ঘরের ঝাপসা কাঁচ পরিষ্কার হয়ে গিয়ে ডাইক লেকের চারিধার ঘরের দেওয়ালে স্পষ্ট হয়ে উঠল। তারপর যেন বিদ্যুৎ গতিতে সে হ্রদ নিচে কোথায় তলিয়ে গেল। আমরা আকাশে উঠেছি, উল্কা বেগে আকাশে ছুটে যাচ্ছি, কিন্তু কোন দিকে? নিচে যেন সাদা তুষার প্রান্তর দেখা যাচ্ছে। তবে কি উত্তর মেরুর দিকেই চলেছি? যেমন খুশি আবার আর কটা বোতাম টিপলাম। হঠাৎ গোঁত্তা খেয়ে চন্দ্রযান ঘুরে চলল। ওই তো সেন্ট লরেন্স উপসাগর, নিচে যেন ম্যাপের মতো আঁকা রয়েছে। ওই তো নিউ ফাউন্ডল্যান্ড। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকেই চলেছি, কিন্তু সমুদ্র যেন হু হু করে আমাদের দিকে ছুটে আসছে। আমরা নিচে পড়ে যাচ্ছি নাকি? আর কয়েকটা বোতাম টিপলাম। হঠাৎ আবার পাক খেয়ে আমাদের যন্ত্রযান উঠে যাচ্ছে। এবার শুধু আকাশ আর নিচে মেঘের ফাঁকে অতলান্তিক সমুদ্র। খানিকক্ষণ এইভাবে চললেই বোতামগুলোর রহস্য কিছু হয়তো বুঝতে পারবো। তখন নিউ ইয়র্ক বা সেরকম কোনো শহরের কাছে কোনো হ্রদ বা উপসাগরে এ যন্ত্রযান নামানো শক্ত হবে না। উত্তেজনায় আমার সমস্ত শরীর তখন কাঁপছে। খুঁড়তে খুঁড়তে গোখরো নয়, একেবারে অজগর, আর তা আমিই ধরব। কোথায় গুপ্তচরের সন্ধান আর কোথায় দুনিয়ায় কেউ যা কখনো ভাবেনি সেই অন্য গ্রহের যন্ত্রযান দখল করে নিয়ে আসা। অ্যাটমিক বোমার যুগকেও যারা পেছনে ফেলে গেছে তাদের বৈজ্ঞানিক বিদ্যার সন্ধান পাওয়া। হঠাৎ গ্যালিকো চিৎকার করে উঠল, ওই দেখো! দেখলাম এবং বুঝলাম আমার সব আশায় ছাই পড়তে চলেছে। আকাশে হঠাৎ কোথা থেকে আমাদের মতো আরও 3টি চাকতি লাট্টু এসে উদয় হয়েছে। বুঝলাম যন্ত্রযানের আসল মালিকেরা ফিরে এসেছে। ফিরে এসে তাদের যন্ত্রযান দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের খোঁজে বেরিয়ে এতক্ষণে সন্ধান পেয়েছে। এরা ওস্তাদ, আর আমি চালাবার বিদ্যা কিছুই জানি না। এরা আমাদের ধ্বংস করে ফেলবেই। তবু উন্মত্তের মতো বোতাম টিপে চললাম। আকাশে যেন 4টে উল্কার পাগলামির খেলা শুরু হয়েছে। এই আমি উঠি, তারা নামে। এই তারা আমাদের একেবারে গা ঘেঁষে চলে যায়। হঠাৎ কিভাবে জানি না তাদের অনেক দূর পিছিয়ে ফেলে আমাদের যন্ত্রযান ছুটে বেরিয়ে গেল। আমি বোতাম টেপা ছেড়ে দিয়েছি। তারা কিছুতেই আর দৌড়ের পাল্লায় পারছে না।
আমাদের যন্ত্রযান অতলান্তিকের ওপর দিয়ে আমেরিকার দিকেই চলেছে। ভেঙে পড়তে হয় সেখানেই গিয়ে পড়ব। কিন্তু তা আর হলো না। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে বুঝতে পারলাম আমাদের যন্ত্রযান থেমে গেছে। থেমে দুরন্ত বেগে নিচের সমুদ্রে পড়ছে। কোনো অদৃশ্য শক্তিতে তারা আমাদের কল বিগড়ে দিয়েছে। সমুদ্রে পড়ার আগে পর্যন্ত মনে আছে। তারপর যখন জ্ঞান হলো তখন জেলেদের একটা ট্রলারে আমি শুয়ে আছি। ডোনাট আর গ্যালিকো যন্ত্রযানের সঙ্গেই অতলান্তিকার অতলে তলিয়ে গেছে। ঘনাদা প্রকাণ্ড এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। শিবুর কাশি আবার শুরু হতেই গৌর তাকে ধমক দিয়ে শাঁসিয়ে বললে, আচ্ছা, আপনি হঠাৎ ডাইক হ্রদের দিকে যাওয়ার হদিশ পেলেন কোথায়? ঘনাদা একটু হেসে বললেন, ডোনাটও একথা জিজ্ঞাসা করেছিল। হদিশ পেয়েছিলাম যে উড়ন্ত চাকতি নিয়ে আমেরিকায় এখনো হুলস্থুল চলছে, তার সমস্ত গুজব ভালো করে বিশ্লেষণ করে। সেই সমস্ত গুজব থেকেই মনে হয়েছে এইসব লাট্টু আকারের অদ্ভুত জিনিসগুলি আমেরিকার উত্তর পূর্ব কোনো দিক থেকেই সাধারণত প্রথম দেখা দিয়েছে। এর সঙ্গে ল্যাব্রাডরের পশুলোমের ব্যবসায় মন্দা পড়ার খবর যোগ দিয়ে আমার মনে হয় পশুলোম যেখানে সব থেকে বেশি পাওয়া যায় সেই ডাইক হ্রদের কাছেই সূত্র পাওয়া যেতে পারে। শিবুর কাশি এবার আর ধমক দিয়েও থামানো গেল না। ঘনাদা বিষ দৃষ্টিতে তার দিকে চেয়ে মনের ভুলেই বোধ হয় শিশিরের গোটা সিগারেটের টিনটাই হাতে নিয়ে উঠে গেলেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।